সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আইএলটিএস স্পিকিং প্লাস রাইটিংয়ের হাই ইম্প্যাক্ট ফাংশনাল ফ্রেজেস নিয়ে অতি প্রয়োজনীয় কিছু কথা বলবো। স্পিকিংয়ে এই ফ্রেজেসগুলো আপনাকে ন্যাচারালি স্টার্ট করতে, আইডিয়া এক্সপান্ড করতে, ইমপ্রেশন ক্রিয়েট করতে সর্বাধিক সাহায্য করবে। ইভেন রাইটিং টাস্ক 2-এ তো এগুলো অলমোস্ট গেম চেঞ্জার। এগুলো ছাড়া রাইটিং হবে সিম্পল, কিন্তু এগুলো ব্যবহার করলে হবে একাডেমিক প্লাস পাওয়ারফুল। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, শুধু গ্রামার জানলেই কিন্তু ব্যান্ড 9 পাওয়া যায় না। তার জন্য লাগে অ্যাডভান্সড ফাংশনাল স্ট্রাকচারস। নিশ্চয়ই আপনারা জানেন যে আইএলটিএস এক্সামিনার মূলত 4টি জিনিস দেখে নম্বর দিয়ে থাকে। নাম্বার 1, cohesion and coherence. Number 2 is lexical resource. Number 3, grammatical range and accuracy. And number 4 is pronunciation. গ্রামাটিক্যাল রেঞ্জ বাড়ানোর জন্য অ্যাডভান্সড স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টু বি অনেস্ট, ডেইলি কনভারসেশনে ফর্মাল স্ট্রাকচার দরকার হয় না, কিন্তু আপনি যদি ইউজ করেন আপনার ইংলিশ হবে পলিশড, অন্যদের কাছে আপনাকে মনে হবে হাই লেভেল স্পিকার। এবার একটি এক্সাম্পল দিয়ে ধারণাটি ক্লিয়ার করে দিচ্ছি। আমি এক্সাম্পলটি লিখব না, আমি মুখে বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন, আশা করি বুঝতে পারবেন। তারপর আমি সবগুলো এক্সাম্পল স্ক্রিনে লিখে আপনাদেরকে দেখাবো। আমি যে এক্সাম্পলটি আপাতত দিতে চাচ্ছি তা হচ্ছে একটা বেসিক সেন্টেন্স। প্রথমে আমি বলছি আই ওয়ান্ট টু গো দেয়ার। এটা একটা বেসিক সেন্টেন্স, আই ওয়ান্ট টু গো দেয়ার। এবার আমি একটি অ্যাডভান্স সেন্টেন্স বলবো এই সেন্টেন্সের পরিবর্তে। তা হচ্ছে আই উড লাইক টু গো দেয়ার সো দ্যাট আই ক্যান এক্সপ্লোর মোর অপরচুনিটিস। একটু খেয়াল করুন, আই ওয়ান্ট টু গো দেয়ার এর পরিবর্তে বলা হচ্ছে আই উড লাইক টু গো দেয়ার। অর্থাৎ ওয়ান্ট যে ভার্বটি আছে এটি কিন্তু আমরা যখন আমাদের ইংলিশ জার্নি শুরু করি তখন থেকেই ইউজ করতে থাকি, রাইট? বাট উড লাইক, ওয়ান্ট টু এর পরিবর্তে উড লাইক টু এটা আমরা কখন ইউজ করি? যখন ইংরেজিতে আমাদের খুব ভালো একটি বেস তৈরি হয় তখনই কিন্তু ইউজ করি। তো আপনার ভালো বেস আছে, বাট আপনি সেই পুরাতন বেসিক ইংলিশগুলো এখনই ইউজ করছেন, তাহলে আপনি কি ব্যান্ড 9 আশা করতে পারবেন? পারবেন না। একটি প্রবাদ আছে, তাই না, যে যেমন কর্ম তেমন ফল। হয়তো আপনার ক্যাপাসিটি আছে ভালো, কিন্তু আপনার কর্মটা সেই বেসিক লেভেলের, সো আপনার রেজাল্টও তো বেসিকই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো কথা আর বাড়াবো না, আমি এখনই সবগুলো দেখিয়ে দিব। প্রথমে দেখাবো বাংলা রূপ, তারপরে ইংরেজি। ওকে, চলুন শুরু করি। দেখুন, প্রথমে আমরা যে বাংলা সেন্টেন্স বিগিনিংটি বিবেচনা করেছি তা হচ্ছে আমি যখন কোনো কিছু সম্পর্কে ভাবি যা, এই বাংলা সেন্টেন্স বিগিনিং এর পরিবর্তে আমরা ইংরেজিতে বলতে পারি when I think about something that is, when I think about something that is, when I think about something that is বলে আমরা একটু ভাববো যে পরের কথাটা কি হবে। নো ম্যাটার, আপনি যদি পুরো বাক্যটিকে ইংরেজিতে বলতে নাও পারেন, আপনি যেটুকু ইংরেজিতে বলতে পারেন সেটুকু বলুন। তারপরে যে অংশটুকু আপনি পারবেন না সেটুকুকে আপনি বাংলায় বলতে পারেন। যদি আপনার লক্ষ্য হয় ইংরেজি বলা, আপনি ইংরেজি বলবেন, আপনি ইংরেজি শিখবেন, তাহলে আপনার জার্নিটা এভাবেই শুরু করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলিশ বলার যে ট্রেন্ড, বাংলিশ বলার যে প্রচলন, তা কিন্তু আপনার হাত দিয়ে প্রথম শুরু হচ্ছে না।
এটা আমরা আরো অনেক আগে থেকে দেখে আসছি যে আমাদের সমাজে বাংলিশের প্রচলন রয়েছে। এটা কারা করেছে? গবেষণায় দেখা গেছে যারা ইংরেজিতে প্রসপারাস হতে চায়, যারা ইংরেজিটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চায়, তারাই কিন্তু এই প্রচেষ্টাটা প্রথমে শুরু করেছিল। যদি আপনার লক্ষ্য হয় ইংরেজিতে আপনিও হাই লেভেল স্পিকার হবেন, তবে আপনাকেও শুরু করতে হবে। আমি আপনাকে জোর করব না, বাধ্য করব না। আমি বলছি যদি আপনি ওই হাই লেভেল স্পিকার হতে চান ইন ইংলিশ, তাহলে আপনাকেও শুরু করতে হবে। কিন্তু আপনি যদি মনস্থির করে থাকেন যে আপনি 100% বাংলায় কথা বলবেন, তাহলে ভিডিও আপনারা না দেখলেও চলবে। আমরা নাম্বার 2-তে বিবেচনা করেছি। শুরুতেই বলতে চাই বাংলাদেশ যা শুরুতেই বলতে চাই বাংলাদেশ যা এখানে আপনি চাইলে বাংলাদেশের পরিবর্তে অন্য যে কোনো কিছুকেও ডেসক্রাইব করতে পারেন। তখন আপনি বাংলাদেশ শব্দটি উঠিয়ে দিয়ে যে শব্দটিকে, যে নাউনটিকে আপনি বর্ণনা করতে চাচ্ছেন, ডেসক্রাইব করতে চাচ্ছেন, সেটি বসিয়ে দিবেন। ওকে, তো শুরুতেই বলতে চাই এর ইংলিশ যা হয় টু বিগিন উইথ, বাংলাদেশ মানে বাংলাদেশ, যা যা মানে হুইচ ইজ। তাহলে পুরোটা একসাথে হচ্ছে টু বিগিন উইথ বাংলাদেশ হুইচ ইজ। নাম্বার 3-তে আমরা বিবেচনা করেছি আমি এ ব্যাপারে আরো গভীরভাবে জানতে পারি যখন। এই অংশের ইংরেজি হবে I come to know about this more deeply when I come to know about this more deeply when এখানে come to know হচ্ছে ফ্রেজ ওয়ার্ড, এবং এই come to know এখানে ভার্ব হিসেবে আছে, ফ্রেজাল ভার্ব। ওকে, come to know মানে হচ্ছে জানা, জানতে পারা। I come to know, আমি জানি বা আমি জানতে পারি কোন ব্যাপারে? অ্যাবাউট দিস। এই দিস একটা ইন্ডিকেটিং ওয়ার্ড। এইটা দ্বারা একটা পূর্বের জিনিস যেটা আলোচিত হয়েছে পূর্বে সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করা হচ্ছে। তো অ্যাবাউট দিস মানে হচ্ছে এই ব্যাপারে, মোর ডিপলি মানে আরো গভীরভাবে, হোয়েন মানে যখন। নাম্বার 4, সে শুধু এটি পড়েই না, এটি লিখেও। এর ইংরেজি হচ্ছে হে নট অনলি রিডস ইট বাট অলসো রাইটস ইট। নাম্বার 5, যদিও। যদিও শব্দটির ইংরেজি হচ্ছে অলদো। যদিও শব্দটির ইংরেজি হচ্ছে অলদো। নাম্বার 6, যদি। যদি এর ইংরেজি হচ্ছে ইফ। নাম্বার 7-এ আমরা যে সেন্টেন্স বিগিনিংটি বিবেচনা করেছি তা হচ্ছে আমি এটি করতে চাই যাতে, মানে কেউ একটি কাজ করবে যেন সে ওই রকম একটি রেজাল্ট পেতে পারে, ওইরকম একটি আউটকাম পেতে পারে, ওইরকম একটি রেজাল্ট তৈরি হয়, প্রস্তুত হয়। অর্থাৎ সে কাজটি করবে, কেন করবে, তার ফলাফল কি হবে, তা যাতে, এই শব্দটি বলার পরে, যাতে শব্দটি বলার পর বর্ণনা করা হবে। এবং এর ইংরেজি হচ্ছে আই উড লাইক টু ডু ইট, আমি এটি করতে চাই। আই উড লাইক টু ডু ইট, যাতে মানে হচ্ছে সো দ্যাট। সো আমাদের পুরোটা একসাথে দাঁড়াচ্ছে আই উড লাইক টু ডু ইট সো দ্যাট I can get better result, so that I can go there early, so that um, I can get it smoothly. এরকম যে অংশটুকু পরবর্তীতে আসবে সেগুলো আপনারা এখানে যুক্ত করবেন। আমাদের পরের সেন্টেন্স বিগিনিংটি হচ্ছে ফুলটি যতই ডট ডট হোক না কেন। ফুলটি, এটা কিন্তু এখানে সাবজেক্ট। ওকে, ফুলটি যতই ডট ডট হোক না কেন, এটাকে আরেকটু ক্লিয়ার করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দিয়েছি। সাবজেক্ট যতই ডট ডট হোক না কেন।
তো এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? এটাকে আমরা ইংলিশে বলতে পারি নো ম্যাটার হাউ ডট ডট দ্য সাবজেক্ট ইজ। নো ম্যাটার হাউ ডট ডট দ্য সাবজেক্ট ইজ। বাংলাটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে ফুলটি যতই সুন্দর হোক না কেন, ফুলটি যতই দামি হোক না কেন, তাহলে আমরা এভাবেও বলতে পারি ফুলটি মানে হলো সাবজেক্ট, ঠিক আছে? ফুল যেহেতু সাবজেক্ট, তো এখানে আমরা ফুলটাকে সাবজেক্ট হিসেবে দেখিয়েছি। তাহলে সাবজেক্ট যতই মানে ফুল যতই দামি হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, ইংলিশে বলার সময় কি বলবো? নো ম্যাটার হাউ। এখানে আমরা যদি দামি বলতে চাই তাহলে এক্সপেন্সিভ বলবো, ঠিক আছে? নো ম্যাটার হাউ এক্সপেন্সিভ দ্য, আমরা সাবজেক্ট হিসেবে কি নিয়েছিলাম? ফুল। তাহলে কি বলবো? দ্য ফ্লাওয়ার ইজ। নো ম্যাটার হাউ এক্সপেন্সিভ দ্য ফ্লাওয়ার ইজ। কেউ যদি বলতে চান যে মোবাইলটি যতই দামি হোক না কেন, তাহলে কি বলবেন? নো ম্যাটার হাউ এক্সপেন্সিভ দ্য মোবাইল ইজ। এখানে মোবাইলের পরিবর্তে চাইলে কেউ কেউ ফোনও ব্যবহার করতে পারেন। অবশ্যই মোবাইল এবং ফোন দুটোই অ্যাকসেপ্টেবল। এভাবে একটি মাত্র স্ট্রাকচার দিয়ে, এখানে যতগুলো স্ট্রাকচার দেখানো হয়েছে, প্রতিটি স্ট্রাকচার দিয়ে কিন্তু আপনারা শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। যখন আপনারা এগুলো করতে পারবেন, নিজে নিজে করতে পারবেন, তখনই আপনাদের লেভেলটুকু ব্যান্ড 9 পর্যায়ে পৌঁছাবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি হেল্প করব। ইভেন আপনারা যদি আপনাদের তৈরি করা কোনো সেন্টেন্স আমাকে দিয়ে চেক করাতে চান, আমাকে দিয়ে ওয়েদার ইট ইজ রাইট অর রং ভেরিফাই করাতে চান, তার জন্য আমাকে কমেন্ট করবেন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ, ইনশাল্লাহ। তারপর নাম্বার 9-এ আমরা যা বিবেচনা করেছি, আমি মনে করে, আমি মনে না করে পারি না। আমি মনে না করে পারি না। তো এর পরিবর্তে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আমি যদি বাংলায় এই কথাটি বলতে চাই, বা যখনই আমি এই কথাটি বাংলায় বলবো যে আমি মনে না করে পারি না, তখন আমি ইংরেজিতে বলতে পারি আই ক্যান নট হেল্প রিমেম্বারিং। আই ক্যান নট হেল্প রিমেম্বারিং। আই ক্যান নট হেল্প রিমেম্বারিং। এর মানে হচ্ছে আমি মনে না করে পারি না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার। ক্যান নট হেল্পের পরে ভার্বের V1 হয়, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম ওইটা হয়, তারপর তার শেষে আইএনজি হয়। এখানে এই ভার্বের বেস ফর্ম হচ্ছে রিমেম্বার, রিমেম্বারের শেষে যুক্ত হয়েছে আইএনজি, পুরোটা মিলে হয়েছে রিমেম্বারিং। আই ক্যান নট হেল্প রিমেম্বারিং মানে হচ্ছে আমি মনে না করে পারি না। নাম্বার 10 হচ্ছে বইটিকে সত্যিকার অর্থে যে বিষয়টি বিশেষ করে তোলে তা হলো। বইটিকে সত্যিকার অর্থে যে বিষয়টি বিশেষ করে তোলে তা হলো, মানে একটা বই সত্যিকার অর্থেই বিশেষ, আর এই বইটি সত্যিকার অর্থে বিশেষ হওয়ার পেছনে যে কারণটুকু রয়েছে তা যখন আপনি বর্ণনা করবেন, তখন আপনি আপনার সেন্টেন্স বিগিনিংটি শুরু করবেন ঠিক এভাবে, বইটিকে সত্যিকার অর্থে যে বিষয়টি বিশেষ করে তোলে তা হলো। এখানে চাইলে আপনি বইয়ের পরিবর্তে অন্য শব্দ বসিয়ে, হাজার হাজার শব্দ আছে, যে কোনো শব্দ এখানে বসিয়ে আপনি যদি বইকে এক্সপ্লেন না করে কোনো মোটর সাইকেল, কোনো কার, গাড়ি, তারপর মোবাইল ফোন, তারপর কোনো প্রাকৃতিক দৃশ্য, কোনো স্থাপনা, এগুলোকে এক্সপ্লেন করতে চান, তখন আপনি বইটিকে শব্দটি উঠিয়ে দিয়ে আপনি যে শব্দটিকে এক্সপ্লেন করবেন সেই শব্দটি এই বইটিকে শব্দের জায়গায় বসিয়ে দিবেন। তাহলেই আপনার সেন্টেন্স স্ট্রাকচার ফুললি রেডি। ওকে, তাহলে বইটিকে সত্যিকার অর্থে, এখানে বইটি কিন্তু সেই সাবজেক্ট যার ব্যাপারে আমরা কথা বলবো। ওকে, তো বইটিকে সত্যিকার অর্থে যে বিষয়টি বিশেষ করে তোলে তা হলো। তো এর পরিবর্তে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আমরা বলতে পারি হোয়াট মেক্স দ্য বুক ট্রুলি স্পেশাল। হোয়াট মেক্স দ্য বুক ট্রুলি স্পেশাল ইজ দ্যাট। এটা বলে বইটাকে যে বিষয়টা স্পেশাল করছে সেটা বলবো। হতে পারে যে বইটির কাভারিং, হতে পারে বইটির গঠন, তাহলে ইজ দ্যাট বলে সেটা বলবো। কাভারিং হলে কাভারিং, গঠন হলে গঠন।
নাম্বার 11, নাম্বার 11-এ আমরা বিবেচনা করেছি এটি হলো ফুলটির রং যা, এটি হলো ফুলটির রং যা, মানে এটা একটা সেন্টেন্স বিগিনিং। তো এটি হলো ফুলটির রং যা, মানে এখন ফুলের রঙের ব্যাপারে কথা হবে। তারপরে এটি হলো ফুলটির রং যা, এই অংশটুকুর পরিবর্তে চাইলে আমরা বলতে পারি ফুলটির রং যা। এর পরিবর্তে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আমরা বলতে পারি ইট ওয়াজ দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার, ইট ওয়াজ দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার। আমি যদি বলতে চাই যে যা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, তাহলে আমি বলবো হুইচ অ্যাট্রাক্ট মি মাচ। ওকে, নাম্বার 12 ইজ কোনো সন্দেহ নেই যে এটি, কোনো সন্দেহ নেই যে এটি। আমরা যখন কোনো বাক্য বলার পূর্বে চিন্তা করি যে কোনো সন্দেহ নেই যে এটি, এই অংশটুকু বলবো, এরকম চিন্তা যখন করি তখন চাইলে আমরা ইংরেজিতে বলতে পারি দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইট ইজ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইট ইজ a good decision, there is no doubt that it is um, breathtaking decision, it is a breathtaking cricket match, there is no doubt that he is a good man। এরকম নানা রকম কথা আমরা বলতে পারি। এই একটিমাত্র স্ট্রাকচার ব্যবহার করে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। চেষ্টা করে দেখুন, আপনারাও পারবেন। তারপর 13 নম্বর, নাম্বার 13 ইজ আমার দৃষ্টিকোণ থেকে এটি, মানে যখন আপনি কোনো কিছু বলবেন বলে মনস্থির করেন, তখন আপনার দৃষ্টিতে, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যা বুঝেন, আপনি যা মনে করেন তাই তো বলেন। আর যখন এটি বলেন তখন নিশ্চয়ই আপনারা এভাবে বলেন যে আমার দৃষ্টিকোণ থেকে এটি, আমার দৃষ্টিকোণ থেকে এটি খুবই ভালো ডিসিশন ছিল, আমার দৃষ্টিকোণ থেকে এটি খুবই ভালো ডিসিশন হবে, আমার দৃষ্টিকোণ থেকে এটি খুবই ভালো ডিসিশন হতে পারতো, আমার দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরো সুন্দরভাবে সমাধান করা যেত। এরকম নানা রকম সেন্টেন্স আমরা এই একটি মাত্র সেন্টেন্স বিগিনিং দিয়ে শুরু করতে পারি। তো যখন আমরা আমার দৃষ্টিকোণ থেকে এটি এর ইংরেজি করব, তখন আমরা বলবো ফ্রম মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই পার্সপেক্টিভ ইট ইজ, ফ্রম মাই পার্সপেক্টিভ ইট ইজ, ফ্রম মাই পার্সপেক্টিভ ইট ইজ। ওকে, নাম্বার 14, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে I strongly believe that, I strongly believe that, I strongly believe that he is a good man. I strongly believe that he will help me. I strongly believe that if you read attentively, you will do a good result. এরকম হাজার হাজার সেন্টেন্স আপনারা এই একটি মাত্র বিগিনিং দিয়ে স্টার্ট করতে পারেন। নাম্বার 15 ইজ সে শুধু এটি করে না, সে শুধু এটিই করে না, ওইটিও করে। এর পরিবর্তে আমরা বলতে পারি শি। এখানে সে বলতে কি পুরুষ নাকি মহিলা তা বোঝাচ্ছে না, কিন্তু এই বাক্যটা একটা সেকেন্ড বাক্য কিংবা থার্ড ফোর্থ হতে পারে, এটা এটা প্রথম বাক্য নয়। এ বাক্য সম্পর্কে পূর্বেও কথা বলা হয়েছে। এই কারণেই যে পার্সনের ব্যাপারে আমরা বলছি তার প্রোনাউন আমরা এখানে ব্যবহার করেছি শি। শি হচ্ছে প্রোনাউন, এটা কোনো নাউন নয়। ওকে, তাহলে এর ইংরেজি হচ্ছে she not only does it, সে শুধু এটিই করে না, she not only does it but also does that, মানে সে শুধু এই কাজটাই করে না, আরো একটা কাজ করে, আরো একাধিক কাজও থাকতে পারে। ওকে, নাম্বার 16 ইজ আমার যতদূর মনে পড়ে, আমার যতদূর মনে পড়ে
এর পরিবর্তে আমরা চাইলে এরকমও বলতে পারি, আমি যতদূর মনে করতে পারি, আমি যতদূর মনে করতে পারি আমরা গত বছর সেখানে গিয়েছিলাম। আমি যতদূর মনে করতে পারি ম্যাচটি আমরা 20 রানে জয়লাভ করেছিলাম। আমি যতদূর মনে করতে পারি ওই ম্যাচে সে 5 উইকেট নিয়েছিল। এরকম অসংখ্য বাক্য আমরা এই একটিমাত্র সেন্টেন্স বিগিনিং দিয়ে স্টার্ট করতে পারি। ওকে, তাহলে এর ইংরেজি কি হচ্ছে? এর ইংরেজি হচ্ছে as far as I can recall, as far as I can recall. নাম্বার 17 ইজ সার্বিক বিবেচনায় আমি বলবো যে, সার্বিক বিবেচনায় আমি বলবো যে, এর পরিবর্তে আমরা ইংরেজিতে বলতে পারি all things considered I would say, all things considered I would say, all things considered I would say he's a good man. All things considered, I would say the match was mind blowing. The match was fantastic. The match was stunning. The catch was stunning. The wicket is mind blowing. The wicket is look like batting paradise. এরকম অনেক কিছু আমরা বলতে পারি। ওকে, নাম্বার 18 ইজ সেখানে অবস্থানকালে আমি এক ধরনের অন্তর্নিহিত শান্তি অনুভব করেছিলাম। সেখানে অবস্থানকালে আমি এক ধরনের অন্তর্নিহিত শান্তি অনুভব করেছিলাম। এর পরিবর্তে আমরা ইংরেজিতে বলতে পারি আই ফেল্ট। যেহেতু এখানে বলা হচ্ছে করেছিলাম, এটা একটা পাস্ট এক্সপেরিয়েন্স বলা হচ্ছে, এই কারণে আমাদের সেন্টেন্সটি পাস্টে চলে যাবে। সো আওয়ার সেন্টেন্স ইজ I felt a sense of inner peace when during my stay there. I felt a sense of inner peace. আমি একটি অন্তর্নিহিত শান্তি অনুভব করেছিলাম। কখন? কখন বলার পরে যে সময়টা আসবে সেই সময়টা শুরু হবে ডিউরিং নামক প্রিপোজিশনটি দিয়ে। ওকে, ডিউরিং এটি একটি প্রিপোজিশন। ডিউরিং মাই স্টে দেয়ার, সেখানে আমার অবস্থানকালে। ডিউরিং মানে হচ্ছে কালে, সময়ে। ওকে, সো ডিউরিং মাই স্টে দেয়ার, সেখানে আমার অবস্থানকালে। I felt a sense of inner peace during my stay there. তারপরে এখানে অনেক শব্দের সমন্বয়ে কিংবা অল্প শব্দের সমন্বয়ে গঠিত বাকি অংশটুকু যুক্ত হবে এবং সেই বাকি অংশটুকু অবশ্যই বিকজ দিয়ে যুক্ত হবে। কেন আমি ইনার পিস ফেল্ট করেছিলাম, তার তো একটা রিজন আছে, সেই রিজনটা এখানে বলতে হবে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সেবায় আরও উৎসাহিত করতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিতে পারেন। আজ আর নয়, ফিরব শীঘ্রই। ধন্যবাদ।